কাশ্মীরের পেহেলগামে 2 সপ্তাহ আগের ঘটনার পর মঙ্গলবার রাতে সন্ত্রাসবাদীদের বিভিন্ন জায়গায় হানা দেয় ভারতীয় সেনারা। যুদ্ধের সাজু সাজু রব শুরু হতেই কি বললেন দিনহাটার বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শীতাংশু শেখর মুস্তাফিজ। কথা কি, যুদ্ধটা কোনো দেশের পক্ষেই মঙ্গলজনক নয়, তবুও বাধ্য হয় দেশের অখণ্ডতাকে রক্ষা করতে, দেশের নিরাপত্তার সাথে সরকার যুদ্ধ করতে বাধ্য হয়। 65-এ লাল বাহাদুর শাস্ত্রী যুদ্ধ ঘোষণা করলেন। আমার মনে আছে সেই সময়কার ছবিটা, উনি একটা গালে হাত দিয়ে এরকম, ঠিক এইরকম ছবি, এবং ভারতবর্ষের জলে স্থলে অন্তরিক্ষে ভারতের আক্রমণ। লাল বাহাদুর শাস্ত্রীর চ্যাপ্টার মিটে গেল। তারপরে পরেই ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হলেন এবং করলো, সিভিল ডিফেন্স ট্রেনিং করলো সবখানে। দিনহাটাতেও এসডি অফিসে হলো। আমরা 25-30 জন ইয়াং ছেলে সিভিল ডিফেন্সের ট্রেনিং নিলাম এবং ট্রেনিং শেষে এই যে মাসান পাটের এখানে গড়ে, ওইখানে আমাদের রাইফেল ট্রেনিংও হলো। এবং সিভিল ডিফেন্সে আমাদের কী কী কর্তব্য, কী কী কাজ, সেটা আমাদের দেখালো। ব্ল্যাক আউট, ট্রেঞ্চ খোঁড়া, এবং সাইরেন বাজলে বোম্বিং হলে কীভাবে শেল্টার নিতে হবে, সেগুলো আমরা যথাযথভাবে পালন করি। এবং আমাদেরকে সেক্টর ভাগ করে দিয়েছিল। এই দিনহাটার এই পোর্শনটা তুমি দেখবে, তোমার আন্ডারে 15 জন থাকলো এবং অপুরন্ত ক্ষমতা। আমরা গাড়ি সিজ করতে পারবো, খাদ্যদ্রব্য সিজ করতে পারবো, কিন্তু সেটা যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে, এইভাবে। এবং সে তার 71-এর যুদ্ধের সময় ইন্দিরা গান্ধী আসলেন এবং সেই সময় ডেপুটি, তখন ডিএম বলা হতো না, বলা হতো ডেপুটি কমিশনার সাম কাঁকর, আইএএস অফিসার, তিনি ছিলেন ডেপুটি কমিশনার। 71-এর যুদ্ধের পরে পরে আমরা যেমন এই দায়িত্ব পালন করছি, তেমনি আমি একটা নাটকের টিমের সাথে এর আগেও বলছি যে আমরা প্রচুর টাকা, 42-43 হাজার টাকা তুলে আমরা কমল গুহ, দীপক সেনের মাধ্যমে আমরা ওই কী বলবো, ওই যুদ্ধের যে মুক্তিযুদ্ধের, ওদেরকে আমরা সাহায্য করছি। এবং তার স্বীকৃতিস্বরূপ ওই পুরনো টাউন হলে কাঁকর আসলেন দিনহাটা মহকুমা শাসক সাথে, আমাদের যারা আমরা সিভিল ডিফেন্স ট্রেনিং এবং ওই সময় যে কর্তব্য পালন করছিলাম, তার স্বীকৃতিস্বরূপ ইন্ডিয়া গভর্নমেন্টের তরফ থেকে এই মেডেলটা আমাদের সবাইকে দেওয়া হয়। এবং এই মুহূর্তে আমি দিনহাটায় একমাত্র জীবিত ব্যক্তি যার কাছে এখনও এই পরম সৌভাগ্যের স্মৃতিটি আমি সযত্নে রক্ষা করতেছি। কিন্তু কোনোদিন কাউকে আক্রমণ করেনি। যেমন চীনা যুদ্ধের সময় 62-তে কমিউনিস্টরা বলল চীনা ভারতবর্ষ আক্রমণ করছে, এটা সর্বৈব মিথ্যা। এবং 32,000 কিলোমিটার চীন দখল করে রাখছে, এখনও কোনো সরকার এটা উদ্ধার করতে পারেনি। এটা কংগ্রেস সরকারের সম্পূর্ণ ব্যর্থতা, দুর্বলতা। কিন্তু পরবর্তীতে লাল বাহাদুর শাস্ত্রীর থেকে আরম্ভ করে তারপরে বিশ্ববন্দিতা ইন্দিরা গান্ধী এবং এখন আমাদের বিশ্বের অন্যতম নেতা আমাদের নরেন্দ্র মোদী বিশ্বকে দেখিয়ে দিল যে কিভাবে দেশকে রক্ষা করতে হয়, 140 কোটি জনগণের সুরক্ষা কিভাবে দিতে হয় সেটা দেখিয়ে দিলেন। এবং কোনো নিরীহ লোককে হত্যা করেনি, কোনো সিভিল জায়গায় হয়নি, স্রেফ নিজেদের আত্মরক্ষা করার জন্যে এই আক্রমণটা করতে ইন্ডিয়া গভর্নমেন্টকে বাধ্য করলো পাকিস্তান সরকার। বুধবার এই মিয়ার মাঠের পিছনে আমাদের মাঠ আছে, ওইখানে আমরা বাংকার তৈরি করছিলাম। হাই স্কুলের এরিয়ার মধ্যে আমরা বাংকার তৈরি করছিলাম। বাংকার তৈরি করা হয়েছিল কীভাবে? যুদ্ধ তো হলো মূলত ওই যে বাঙালিদের উপর যে আক্রমণ, পশ্চিম পাকিস্তানের মিলিটারিদের মানে অবর্ণনীয় আক্রমণ, ধ্বংস, নির্বিচারে ধ্বংস। তারা পালিয়ে আসতে বাধ্য হলো, তাদেরকে শেল্টার দিতে গেল ইন্ডিয়া গভর্নমেন্ট, এবং পরবর্তীতে ইন্ডিয়া গভর্নমেন্টের উপর পাকিস্তান আক্রমণ করলো আমেরিকার মদতে। যে আমেরিকা আজকে ভারতকে বুঝতে পারছে, তাই আমেরিকা ভারতকে সমর্থন করতেছে। কিন্তু তখন সম্পূর্ণ, এবং বলছিল যে পাকিস্তানের জন্যে আমরাই 7ম নৌবহর পাঠাবো। তখন সম্ভবত আমার প্রেসিডেন্টের নামটা মনে নাই, কোসিগিন, সরি মনে নেই, উনি। এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের রাশিয়ার যিনি প্রেসিডেন্ট ছিলেন, উনি বললো 7ম নৌবহর বদলে আমি ইন্ডিয়ার জন্য 14 নৌবহর পাঠাচ্ছি। এবং সেই যে দীর্ঘ যুদ্ধ হলো, সেই যুদ্ধের আমরা প্রত্যক্ষভাবে সিভিল ওয়ারে আমরা যুক্ত ছিলাম এবং আমরা যতদূর পারছি আমরা সেই ইয়াং গ্রুপটা আমরা সেবা করে আসছি।
কারণ আমাদের বাড়িতে ডোর টু ডোর আমরা রিফিউজিতে, বাংলাদেশের শরণার্থী, রিফিউজি বলবো না, শরণার্থীদেরকে আমরা প্রত্যেক বাড়িতে আশ্রয় দিচ্ছি এবং তাদেরকে যত রকমভাবে সাহায্য করা যায়। আজকে যেখানে দাঁড়িয়ে আমি কথা বলছি, এই গদুলি বাজার, এইখানে রিফিউজিরা থাকতো। মা মরে গেছে কয়লায়, শিশুটা মরে গেছে পিছনে, এখানে বট গাছের নিচে শেয়ালের ভুক্ত দেহ সেটা পড়ে আছে। সে অবর্ণনীয় দৃশ্য, এগুলো না দেখে বলা যাবে না। হ্যাঁ, আমার নাম